নমস্কার, আমি সুব্রত। আপনাদের সকলকে বাংলা মিডিয়াম টেট চ্যানেলে স্বাগত। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজির ভীষণই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা যে কোনো টিচিং এক্সামের ক্ষেত্রে, সেটা প্রাইমারি টেট হোক বা আপার প্রাইমারি টেট বা সিটেট পেপার 1 পেপার 2, এখান থেকে কিন্তু কোশ্চেন একদম আসে একদম। তো আমাদের এই টপিকটাকে ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র এখান থেকে প্রশ্ন পড়ে বা কোশ্চেন প্র্যাকটিস করে কোনো তেমন লাভ হবে না। আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা আহ, প্রশ্নের কিন্তু অ্যান্সার খুব ভালো সহজে করতে পারবো আর কি। তো শুরু করছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আশা করছি এই টপিকের উপরে যে আপনাদের ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা বিকাশ নিয়ে আলোচনা করব, যে বিকাশ বা ডেভেলপমেন্ট আসলে কি। তো এই বিকাশ বা ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া বলতে পারি আমরা, আহ, যে প্রক্রিয়ার ফলে একটা শিশু বা কোনো এক ব্যক্তি কোনো কিছু করার অ্যাবিলিটি গেইন করে, অর্থাৎ কোনো কিছু করার ক্ষমতা অর্জন করে। বা এরকম ভাবেও বলা যেতে পারে যে এটা এমন একটা প্রক্রিয়া যার ফলে ব্যক্তি বা শিশুর মধ্যে পরিবর্তন আসে, সে আরো উন্নত ক্ষমতার অধিকারী হয়, বা ব্যক্তি বলতে পারি আমরা বা শিশু আরো অ্যাডভান্সড হয়। যদি উদাহরণ হিসেবে এরকম ভাবে বলা যেতে পারে যে একটা শিশু যখন সদ্যজাত জন্মায় আর কি, সে পুরোপুরি ভাবে সে তার পরিচারিকা বা মায়ের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকে, এবং ধীরে ধীরে যেমন সে গ্রো করে, সে ধীরে ধীরে কিন্তু অনেক অ্যাবিলিটি আস্তে আস্তে গেইন করতে থাকে। ধীরে ধীরে সে বসতে শুরু করে, হামাগুড়ি দেয়, হাঁটতে শুরু করে, ধীরে ধীরে সে কথা বলা শেখে। সে ধীরে ধীরে আমাদের যে পরিবেশ তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করে, পরিবেশে মিশতে শুরু করে। ধীরে ধীরে সে তার যে ইমোশনস বা প্রক্ষোভ গুলো রয়েছে সেগুলোকে সে ধীরে ধীরে কন্ট্রোল করতে শেখে। তাহলে এই যে সমস্ত জিনিসগুলো সে করতে পারছে, তো তার মধ্যে এগুলো করার জন্য অ্যাবিলিটি আসছে, অর্থাৎ একটা ক্ষমতা সে অর্জন করছে। তো যার যে প্রক্রিয়ার মাধ্যমে সেই অ্যাবিলিটি গুলোকে গেইন করছে বা তার মধ্যে এই ক্ষমতাগুলো আসছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক আছে? এখন যদি দেখা যায় কোনো বাচ্চা হয়তো গ্রো করলো বাট কোনো অ্যাবিলিটি সে গেইন করতে পারছে না, তার মানে জানতে হবে যে সে গ্রো করেছে, সে বড় হয়েছে, সে তার আকার আয়তন বেড়ে গেছে, তার বৃদ্ধি হয়েছে, বাট কিন্তু তার ডেভেলপমেন্ট হয়নি। অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ব্যক্তি বা শিশুর মধ্যে পরিবর্তন আসবে, সে উন্নত ক্ষমতার অধিকারী হবে, এবং অর্থাৎ সে অ্যাডভান্সড হবে আর কি। আহ, আর যদি আমরা এক কথায় বলতে চাই তো এরকম বলা যেতে পারে যে ডেভেলপমেন্টটা হচ্ছে একটা প্রক্রিয়া, বা যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা শিশু কোনো কিছু অ্যাবিলিটি গেইন করছে, কোনো কিছু করার সে ক্ষমতা অর্জন করছে। তো এই বিকাশটা হচ্ছে একটা অগ্রগতিমূলক, ক্রমপরিবর্তন, স্তরভিত্তিক, ধারাবাহিক প্রক্রিয়া। অগ্রগতিমূলক অর্থাৎ প্রোগ্রেসিভ, অর্থাৎ ডেভেলপমেন্টটা প্রোগ্রেসিভ অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাবে। এটা কখনো রিভার্সেবল নয়, পেছনের দিকে কিন্তু কখনো ফিরে আসে না। অর্থাৎ কোনো একটা অ্যাবিলিটি গেইন করে নেওয়ার পর হয়তো একটা বাচ্চা হাঁটতে শিখলো, সে আবার নতুন করে সে হাঁটা শিখবে না কিন্তু। বা একটা বাচ্চা কথা বলতে শুরু করলো, সে কিন্তু একটা অ্যাবিলিটি, একটা ডেভেলপমেন্ট বলতে পারি আমরা। তো এক্ষেত্রে কিন্তু বাচ্চা যে আবার প্রথম থেকে সব ভুলে গিয়ে আবার নতুন করে শিখবে এমনটা হয় না। বা কেউ একজন লিখতে শুরু করেছে, লিখা শিখে গেছে, তো এটাও তো একটা ডেভেলপমেন্ট হয়েছে। তো আমরা কখনো এরকম হয় না যে আমি লিখা ভুলে গেলাম যে আবার নতুন করে আমি লিখা প্র্যাকটিস করছি বা নতুন করে লিখা শুরু করছি, এরকমটা হয় না। তো এটাকে কখনো রিভার্স করা যায় না, এটা সামনের দিকে এগিয়ে যায়। বাট হ্যাঁ, এটা মডিফাইবল, অর্থাৎ এটাকে মডিফাই করা যায়, এটাকে পরিবর্তন করা যায়, একে আরো উন্নত করা যেতে পারে। এবং ক্রম পরিবর্তন অর্থাৎ অর্ডার মেনটেন করে একটা, কিরকম ভাবে একটা সিকোয়েন্স বা একটা অর্ডার মেনটেন করবে। অর্থাৎ আমরা যদি একটা বাচ্চাকে দেখি, বাচ্চা কিন্তু প্রথমে কি হয়, প্রথমে বসতে শেখে, তারপরে সে হামাগুড়ি দেয়, মানে পা টেনে টেনে হামাগুড়ি দিতে পারে, তারপরে সে দাঁড়াতে শেখে, তারপর ধীরে ধীরে সে হাঁটে, দৌড়ায়, লাফায়, এইভাবে কিন্তু এগিয়ে যায় জিনিসগুলো। এমনটা নয় যে কোনো বাচ্চা না বসে না হামাগুড়ি দিয়ে হঠাৎ করে হাঁটতে শুরু করে দিয়েছে, এমনটা হয় না, এগুলো স্কিপ হয় না, এগুলো এক একটা ক্রমে পরিবর্তন হবে আর কি। অর্থাৎ অর্ডার মেনটেন করে, ধীরে 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 এগিয়ে যাবে। স্তর ভিত্তিক অর্থাৎ স্টেজ ওয়াইজ, আমরা একটা শিশুর যদি জীবনকালকে দেখি, আমরা বেশ কিছু স্তরে কিন্তু ভাগ করে থাকি একটা শিশুর জীবনকালকে। একদম জন্মের আগের মুহূর্তে, যেটাকে আমরা প্রিন্যাটাল বলছি, যেটা গর্ভাবস্থা আর কি। জন্মাবার পর ইনফ্যান্সি আসছে, তারপরে চাইল্ডহুড, যেখানে চাইল্ডহুডকে আমরা দুটো ভাগে ভাগ করছি, আর্লি চাইল্ডহুড এবং ল্যাটার চাইল্ডহুড। তারপরে অ্যাডোলেসেন্স বা টিনেজার্স আসছে। এভাবে কিন্তু আমরা একটা শিশুর জীবন
কাল যেটা, সেটাকে আমরা বিভিন্ন স্টেজে ভাগ করি এবং প্রত্যেকটা স্টেজে কিন্তু শিশু বিশেষ কিছু অ্যাবিলিটি গেইন করে। হয়তো সে যেটা আর্লি চাইল্ডহুড, সেখানে বাচ্চা হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে। তবে ল্যাটার চাইল্ডহুডে সে তার সামাজিকীকরণ ভালো করে ঘটবে আর কি। তো এটা কখনো এমনটা হয়ে যাবে না যে সে না হাঁটা না কথা বলা শিখে হঠাৎ করে সে পরিবেশের সঙ্গে মিশতে শুরু করছে, এমনটা হবে না। প্রথমে কিন্তু ইনফ্যান্সিতে যে অ্যাবিলিটি গুলো রয়েছে সেগুলো সে গেইন করবে, তারপর সে পরের স্টেজে চলে যাবে এবং সেখানকার যে অ্যাবিলিটি গুলো আছে সেগুলোকে সে গেইন করে আবার নেক্সট স্টেজে চলে যাবে। তো এইভাবে কিন্তু একটা স্টেজে স্টেজে স্তর ভিত্তিক প্রক্রিয়াটা এগোতে থাকে এবং এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস। আমরা এটাকে এই বিকাশ যে প্রক্রিয়া, এটাকে আমরা উম্ভ টু টোম্ভ বলতে পারি। অর্থাৎ একটা শিশু মায়ের যখন ভ্রূণের সূত্রপাত ঘটছে তখন থেকে যে একটা শিশুর ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে, এটা একদম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলবে। অর্থাৎ মায়ের গর্ভে শিশুর ভ্রূণের সূত্রপাত থেকে শুরু করে মৃত্যুর ক্ষণ পর্যন্ত। তো এটা কখনোই কিন্তু স্টপ হয়ে যায় না যে হঠাৎ করে জিনিসটা থেমে গেল। বাট হ্যাঁ, এর যে রেট, এর যে হার, সেই হারের কিন্তু চেঞ্জ হতে পারে। দেখা গেল যে জীবনকালের হয়তো কোনো একটা স্টেজে এর হার খুব তীব্র আকার ধারণ করছে, আবার কখনো হয়তো সেটা স্লো ডাউন হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি দেখি 2 থেকে 6 এই যে টাইমটা, এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভীষণ ভাবে হয়, বা এই টাইমটা যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা র্যাপিড টাইম বলা হয় আর কি, র্যাপিড স্টেজ অফ ডেভেলপমেন্ট বলা হয়। এখানে যে প্রচন্ড হার থাকে বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপরে সেটা হয়তো দেখা গেল পরের স্টেজ হয়তো একটু কমছে, তারপরে আবার পরের স্টেজ হয়তো বেড়ে যাচ্ছে। তো এইভাবে এটা বাড়া কমা করে, রেটটা আপ অ্যান্ড ডাউন করে আর কি। বাট এমন নয় যে কখনো স্টপ হয়ে গেল, এটা একদম চলতেই থাকবে, একদম ভ্রূণের সূত্রপাত যখন হচ্ছে আর কি সেই সময় থেকে শুরু করে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। এবং এর সঙ্গে আরো একটা কথা মনে রাখতে হবে যে আকার আয়তনে বৃদ্ধিতে সীমাবদ্ধ নয় এটা। অর্থাৎ এই যে বিকাশ যে প্রক্রিয়াটা, এই প্রসেসটা কিন্তু শুধু আকার আয়তনে বেড়ে যাওয়াকে বোঝায় না। আকার আয়তনে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে কোনো কিছু অ্যাবিলিটি গেইন করতে হবে। কোনো শিশু যদি কোনো কিছুর ক্ষমতা অর্জন না করতে পারে, কোনো কিছু করার ক্ষমতা তার মধ্যে যদি না আসে, তাহলে আমরা বলতে পারি না যে তার ডেভেলপড, বাট তার মধ্যে ডেভেলপমেন্ট এসছে আর কি। অর্থাৎ এটা আকার আয়তনে সীমাবদ্ধ নয়, কর্মগত উৎকর্ষতাও এর একটা আবশ্যিক শর্ত। অর্থাৎ কোনো কিছু করতে হবে, কোনো কিছু অ্যাবিলিটি গেইন করতে হবে। বাচ্চা দেখা যাচ্ছে বড় হচ্ছে কিন্তু সে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, কোনো কিছু ধরতে পারছে না। তো জানতে হবে বাচ্চার কি হয়নি, ডেভেলপমেন্ট হয়নি, তার গ্রোথ হয়েছে, তার বৃদ্ধি হয়েছে। তো এই ছোট্ট একটা বিষয় আর কি ডেভেলপমেন্টটা। তো ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা যে প্রক্রিয়ায় কোনো শিশু বা কোনো ব্যক্তি কোনো কিছু করার অ্যাবিলিটি গেইন করছে, কোনো কিছু করার ক্ষমতা অর্জন করছে। তার মধ্যে চেঞ্জেস আসবে, সে আরো উন্নত ক্ষমতার অধিকারী হবে এবং ধীরে ধীরে সে আরো অ্যাডভান্সড হবে। যত সে গ্রো করবে, সে আরো যত অ্যাবিলিটি গেইন করবে ধীরে ধীরে, সে তত কিন্তু অ্যাডভান্স হতে থাকবে। তো এটাই হচ্ছে বিকাশ এবং এটা একটা অগ্রগতিমূলক, অর্থাৎ এই প্রক্রিয়াটা সামনের দিকে এগিয়ে যায়, এটা কখনো রিভার্স করা যায় না, পেছনের দিকে একে ফিরিয়ে আনা যায় না। তবে এর চেঞ্জ করা যেতে পারে, একে মডিফাই করা যেতে পারে এবং এটা একটা ক্রম মেনটেন করে, অর্থাৎ একটা অর্ডার মেনটেন করবে। হ্যাঁ, যেমন হয়তো প্রথমে বসতে শিখবে একটা শিশু, তারপরে হামাগুড়ি দেবে, তারপরে সে দাঁড়াতে শিখবে, তারপরে হাঁটবে, এভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে। ঠিক আছে, তারপর কথা বলার ক্ষেত্রেও সেরকমই। হ্যাঁ, প্রথমে হয়তো ব্যাবলিং করে, তারপরে ওয়ান ওয়ার্ড স্টেজ আসে, তারপর টু ওয়ার্ড স্টেজ আসে। এভাবে কিন্তু পরপর এক একটা ধাপ পার হতে হতে ক্রম মেনটেন করতে করতে সে অবশেষে কথা বলতে শুরু করে। এবং এটা স্তর ভিত্তিক একটা জীবন বিকাশকে একটা শিশুর কিন্তু আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি এবং প্রত্যেকটা স্টেজে শিশু কিছু করার যে অ্যাবিলিটি সেগুলোকে গেইন করে এবং সে আরো ধীরে ধীরে অ্যাডভান্স হতে থাকে। এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা কখনো স্টপ হবে না, এটা আমৃত্যু চলতে থাকবে। অর্থাৎ জন্ম একদম ভ্রূণের সূত্রপাত থেকে শুরু করে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে এর যে হার বা রেট যেটা, সেটা বাড়া কমা করতে পারে। অর্থাৎ বিকাশের ক্ষেত্রে শিশু কোনো কিছু করার ক্ষমতা অর্জন করে, কোনো কিছু অ্যাবিলিটি অর্জন করবে এবং তার ফলে কি হবে, একটা শিশু নির্ভরতা থেকে স্বতন্ত্রের দিকে। অর্থাৎ একটা শিশু যখন সদ্যজাত শিশু যখন জন্মাচ্ছে, তখন কি হচ্ছে, সে পুরোপুরি তার পরিচারিকা বা তার মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু ধীরে ধীরে যেমন যেমন সে গ্রো করে, তার মধ্যে অনেক সে অ্যাবিলিটি অর্জন করতে থাকে এবং সেই অ্যাবিলিটি গুলো অর্জন করার ফলে সে কি হয়, সেই ক্ষমতাগুলো অর্জন করার ফলে সে কি হয়, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট হয়ে যায়। ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্ভরশীলতা থেকে স্বতন্ত্র স্বাধীন হয়ে যায় আর কি।
তো এটা সম্পর্কে আরো কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হবে পয়েন্ট, সেগুলো হচ্ছে যে যেগুলো আলোচনাও করলাম অবশ্য একটু খেয়াল করবেন, যে ইট ইজ নট রিভার্সেবল বাট মডিফাইবল। এটাকে যে এটা বিপরীতগামী না, অর্থাৎ এটাকে উল্টো দিকে নিয়ে যাওয়া যায় না, রিভার্স করা যাবে না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, বাট সেটাকে আমরা মডিফাই করতে পারি, সেটার পরিবর্তন করা যেতে পারে, সেটাকে আরো উন্নত করা যেতে পারে। এবং বিকাশ যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু এর মধ্যে কিন্তু গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তনই যুক্ত আছে। ডেভেলপমেন্টের ফলে গুণগত পরিবর্তনও হবে, অর্থাৎ কোয়ালিটেটিভ তার চেঞ্জ আসবে, আবার পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটেটিভ চেঞ্জও আসবে। এবার গুণগত পরিবর্তন আর পরিমাণগত পরিবর্তনটা কি একটু বুঝে নেব। গুণগতর মধ্যে চলে আসছে যে ওয়ে অফ ডুইং সামথিং, অর্থাৎ কোনো কিছু করার উপায়, কার্যশীলতা যেটাকে বলছে, অর্থাৎ এটা একটা অ্যাবিলিটি, যে অ্যাবিলিটির ফলে বা যে অ্যাবিলিটি গেইন করার ফলে শিশু বা ব্যক্তি সক্ষম হবে কোনো একটা জিনিসকে কিভাবে করা যায় সেটা ভাবতে বা সেটাকে করতে আর কি, কোন উপায়ে করা যেতে পারে, তার মধ্যে কার্যশীলতা চলে আসবে। ওয়ে অফ ডুইং সামথিং অর্থাৎ কোনো কিছু করার যে তার যে ওয়ে, অর্থাৎ কোনো কিছু করার যে উপায়, সেই উপায়গুলোকে সে বের করতে পারবে, সে আরো ভালো থিঙ্কিং লাগাতে পারবে, কোনো কিছুকে নিয়ে কল্পনা করতে পারবে, প্ল্যান করতে পারবে, বিভিন্ন রকম হতে পারে সেটা। এবং সেই জিনিসগুলোকে করার অর্থাৎ সলভ করার যে অ্যাবিলিটি, অর্থাৎ কোনো কিছুকে করার অ্যাবিলিটি তার মধ্যে চলে আসবে, অর্থাৎ অ্যাবিলিটি টু ডু সামথিং। তাহলে এগুলো হচ্ছে গুণগত পরিবর্তন। শিশু যত ধীরে ধীরে বড় হবে, তার এই যে কার্যশীলতা বা কার্যক্ষমতা, এগুলো কিন্তু আরো ডেভেলপড হবে, আরো অ্যাডভান্সড হবে, আরো ভালো হবে। এবং এই গুণগত পরিবর্তন, এই এই যে একটা শিশু কিভাবে কোনো একটা জিনিসকে করবে, কিভাবে কোনো একটা জিনিসের যে সলভ করার যে ওয়ে, তার যে উপায়, সেটা কিভাবে বের করবে, এটাকে কিন্তু কখনোই আমরা পরিমাণ দিয়ে মাপতে পারি না। এগুলো কোয়ালিটেটিভ, এগুলো হচ্ছে গুণগত, এগুলোকে সংখ্যা দিয়ে বা এগুলোকে মাপা যায় না কিন্তু, তার জন্য এগুলোকে আমরা গুণগত পরিবর্তন বলবো। আর পরিমাণগত পরিবর্তনটা হচ্ছে তার শিশুর উচ্চতা বা হাইট, ওজন, আকার এইগুলোতে বেড়ে যাওয়া। কিন্তু মাথায় রাখতে হবে বিকাশের ক্ষেত্রে এই যে পরিমাণগত পরিবর্তন, এটা শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গেই কিন্তু যুক্ত। তাছাড়া কিন্তু অন্য যেসব ডোমেইন গুলো আছে আমরা পরবর্তীকালে দেখব, একটা শিশুর বিকাশের যে বা বিকাশের যে ডোমেইন গুলো, শারীরিক বিকাশ রয়েছে, সামাজিক বিকাশ রয়েছে, ইমোশনাল বিকাশ রয়েছে, অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা যুক্ত নয়, পরিমাণগত ব্যাপারটা শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। আদার দেন অন্যর সঙ্গে কিন্তু এই পরিমাণগত ব্যাপারটা কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু যুক্ত নেই। পরিমাণগত ব্যাপারটা শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসবে, এবং এর ফলে তার একটা শিশুর উচ্চতা বেড়ে যাবে, ওজন বাড়বে, আকার বাড়বে। এবং হ্যাঁ, এইগুলো বাড়ার সঙ্গে সঙ্গে মাস্ট যেটা খেয়াল রাখতে হবে, যে শিশু কোনো কিছু করার অ্যাবিলিটি গেইন করবে, কোনো কিছু করার ক্ষমতা তার মধ্যে আসবে। কিন্তু দেখা যাচ্ছে উচ্চতা, ওজন, আকার এগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু সে কি হচ্ছে না, কোনো কিছুর অ্যাবিলিটি গেইন করতে পারেনি। তার জানতে হবে যে তার কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। তো ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু মানে পরিমাণগত পরিবর্তনটাও কিন্তু যুক্ত রয়েছে। এবং এগুলো আমরা কিন্তু ওজন বলুন বা মেজার, এগুলো মেজার করা যায়, এগুলো তার জন্য পরিমাণগত বলছি আমরা। এগুলোকে হয়তো স্কেলের মাধ্যমে বলুন, আকার, আয়তন, ওজন বা ওজনের মাধ্যমে কিন্তু কি করতে পারি, এগুলোকে মেজার করতে পারি। তার জন্য এইসব বিকাশের এই ব্যাপারটা কিন্তু পরিমাণগত পরিবর্তনের মধ্যে চলে আসবে, এবং এটা শারীরিক পরিবর্তনের সঙ্গে কিন্তু যুক্ত। তাছাড়া শারীরিক ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, অন্য কোনো কিন্তু ডেভেলপমেন্টের সঙ্গে কিন্তু এই পরিমাণ ব্যাপারটা যুক্ত নেই। নেক্সট দেখব বিকাশের ক্ষেত্র, অর্থাৎ ডোমেইনস অফ ডেভেলপমেন্ট। তো একটা শিশুর যে ডেভেলপমেন্ট ঘটছে, একটা বিকাশ ঘটছে, এটা কিন্তু শিশুর শুধুমাত্র যে একটা দিকে ঘটছে বা একটা ক্ষেত্রে ঘটছে এমনটা নয়। একটা শিশুর একদিকে যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটছে, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার বৌদ্ধিক ডেভেলপমেন্ট, যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলছি, সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটছে, সেই সঙ্গে সঙ্গে তার ইমোশনাল ডেভেলপমেন্ট ঘটছে, তার মোরালিটি ডেভেলপমেন্ট ঘটছে। এই সমস্ত ডেভেলপমেন্ট এর এক একটা এগুলো হচ্ছে ক্ষেত্র। অর্থাৎ শারীরিক ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট জ্ঞানমূলক বিকাশ যেটা, সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট প্রাক্ষবিক বিকাশ, মোরালিটি ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ, এগুলো বিকাশের এক একটা ক্ষেত্র। এই সমস্ত দিকেই কিন্তু একটা শিশুর ডেভেলপমেন্ট ঘটতে থাকে আর কি। এমনটা নয় যে শুধু একটা দিকে ডেভেলপমেন্ট ঘটবে।
এগুলো প্রত্যেকটা পরস্পরের সঙ্গে কিন্তু ইন্টার রিলেটেড, অর্থাৎ পরস্পরের সঙ্গে একটা কিন্তু সম্পর্ক এদের রয়েছে। যদি কোনো একটা ডোমেইন অ্যাফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, অন্যগুলোর প্রতিও কিন্তু তার প্রভাব পড়বে। এখন যদি কারো সাপোজ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কারো খারাপ প্রভাব পড়ে ফিজিক্যাল ডেভেলপমেন্টে, তাহলে অবশ্যই তার কিন্তু বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে কিন্তু সেটা প্রভাব ফেলবে। এবং বৌদ্ধিক বিকাশ যদি প্রভাবিত হয় বা কোনো কারণে তার মধ্যে কিন্তু খারাপ কিছু চলে আসে, তো সেটা তার সামাজিক বিকাশ, সমাজের রীতিনীতি বা সমাজে নিজেকে যে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তার প্রবলেম হয়ে যাবে। সামাজিক বিকাশ খারাপ হলে তার ইমোশনাল, তার মোরালিটি এইগুলোও কিন্তু প্রভাবিত হবে। তো দেখা যায় যে কোনো একটা ডোমেইন কিন্তু অ্যাফেক্টেড হলে অন্য ডোমেইন গুলোও কিন্তু প্রভাবিত হয়। তো এইভাবে কিন্তু বিকাশ যে একটা দিকে ঘটছে এমন নয়, বিকাশের অনেক ক্ষেত্র রয়েছে, অনেকগুলো ডোমেইন রয়েছে এবং প্রত্যেকটা ডোমেইন আলাদা আলাদাভাবে ডেভেলপড হয়, তার বিকাশ ঘটে প্রত্যেকটা ক্ষেত্রের। কিন্তু আলাদা আলাদাভাবে ডেভেলপমেন্ট হলেও এগুলোর কিন্তু কোথাও না কোথাও কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু ভীষণভাবে জড়িত রয়েছে। তো প্রথম যে ডোমেইনটা জানবো সেটা হচ্ছে আমাদের শারীরিক বিকাশ, যেখানে আমাদের শরীরের উচ্চতা, ওজন, আকার, আকৃতি এইগুলোর চেঞ্জেস আসবে আর কি, এগুলো চলে আসছে। তবে অবশ্যই শারীরিক বিকাশের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শুধু উচ্চতা, ওজন, আকার, আকৃতি বেড়ে গেল মানে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো বা শারীরিক বিকাশ হলো এমন নয়। তাকে কিন্তু শারীরিকভাবে কিছু অ্যাবিলিটি গেইন করতে হবে। সে হাঁটতে পারবে, লাফাতে পারবে, দৌড়াতে পারবে, সে লিখতে পারবে, যেগুলো ফিজিক্যালের সঙ্গে যুক্ত আর কি, সেইগুলো করার তার মধ্যে কিন্তু ক্ষমতা আসতে হবে। তবে সেটাকে আমরা শারীরিক বিকাশ বলবো। এবং এই শারীরিক বিকাশের সঙ্গে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে, সেটা হচ্ছে চলন বিকাশ, যেটাকে আমরা ইংরেজিতে মোটর ডেভেলপমেন্ট বলি। যদি এই মোটর ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু শারীরিক বিকাশ ঘটবে না। এই মোটর ডেভেলপমেন্টটা আসলে হচ্ছে যে পেশি সঞ্চালন করার যে ক্ষমতা, সেটার বিকাশ। আমাদের যে মাসলস গুলো রয়েছে, আমাদের যে পেশিগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিকাশের প্রয়োজন। কারণ একটা শিশুর যতক্ষণ না সেই মাংসপেশি বলুন বা মাসলস বলুন, ওইগুলো যতক্ষণ না তার ক্ষমতার বিকাশ ঘটছে, সেগুলো যতক্ষণ না তার ডেভেলপড হচ্ছে, বাচ্চা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে না। বা লিখার জন্য যে আমাদের আঙুলের যে মাসলস এর প্রয়োজন বা যে মোটর ডেভেলপমেন্টের প্রয়োজন, সেটা যতক্ষণ না পর্যন্ত আসছে, একটা শিশু পেন ধরে কিন্তু ঠিক করে লিখতে পারবে না। তো এইগুলোর জন্য কি পেশি সঞ্চালন ক্ষমতার যে বিকাশ, সেটা কিন্তু ভীষণ প্রয়োজন। তাই শারীরিক বিকাশ আমরা তখনই বলবো যখন তার পেশি সঞ্চালন করার যে ক্ষমতা, সেই বিকাশটা যখন তার মধ্যে আসবে, তখনই সেটা শারীরিক বিকাশ হবে। নচেত কিন্তু সেটা শুধুমাত্র বৃদ্ধি বা গ্রোথ হয়ে থেকে যাবে, সেটা কিন্তু ডেভেলপমেন্ট হবে না। এবং তার এই শারীরিক বিকাশ বা এই পেশি সঞ্চালন করার যে ক্ষমতার বিকাশ, এগুলো তার যত ভালো হবে একটা ব্যক্তি বা একটা শিশুর, সে কোনো কাজে তার দ্রুততা বাড়বে, সে সঠিকভাবে কোনো কিছুকে করতে পারবে, নির্ভুলভাবে সে কোনো কিছুকে করতে পারবে। অর্থাৎ তার স্পিড বেড়ে যাবে, অ্যাকিউরেসি বেড়ে যাবে, প্রিসিশন বেড়ে যাবে, এইসব জিনিসগুলো চলে আসবে তার মধ্যে। নেক্সট হচ্ছে এই যে শারীরিক বিকাশটা হচ্ছে, অর্থাৎ এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ঘটছে, যার সঙ্গে কিন্তু মোটর ডেভেলপমেন্ট যুক্ত। অর্থাৎ একরকম দেখতে গেলে কিন্তু শারীরিক বিকাশটা কিন্তু ওই পেশি সঞ্চালন ক্ষমতার বিকাশকেই কিন্তু বোঝাচ্ছে। ওইটা কারণ ওইটা যতক্ষণ না ডেভেলপড হচ্ছে না, সে শারীরিকভাবে কোনো কিছু তার কোনো কিছু অ্যাবিলিটি গেইন করবে না বা কোনো কিছু করার কিন্তু সে ক্ষমতা অর্জন করবে না। তো এই যে পেশি সঞ্চালন করার ক্ষমতা বা তার যে মোটর ডেভেলপমেন্টটা ঘটছে, এটা দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে বৃহৎ চলন বিকাশ আর একটা হচ্ছে সূক্ষ্ম চলন বিকাশ। বৃহৎ চলন বিকাশটা যেখানে একটা বড় অংশের আমাদের শরীরের পেশি যুক্ত, সেটা এবং তার যখন ডেভেলপমেন্ট ঘটছে সেই পেশিগুলোর, সেগুলোকে বলবো আমরা বৃহৎ চলন বিকাশ। অর্থাৎ দৌড়ানোর জন্য, হাঁটার জন্য, সাঁতার কাটার জন্য, সাইকেল চালানোর জন্য যেসব আমাদের মাংসপেশির প্রয়োজন, সেগুলো ডেভেলপমেন্ট গুলো হচ্ছে বৃহৎ চলন বিকাশ আর কি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে গ্রস মোটর স্কিল। নেক্সট হচ্ছে সূক্ষ্ম চলন বিকাশ, যেই সব আমাদের কাজের জন্য, যেসব শারীরিক কাজের জন্য আমাদের সূক্ষ্ম পেশির প্রয়োজন, অর্থাৎ যেটাকে আমরা ফাইন মোটর স্কিল বলতে পারি, যেমন গিটার বাজানো হতে পারে, লিখা হতে পারে, ছবি আঁকা হতে পারে। তো এইসব আমাদের মাংসপেশি বলুন বা যেগুলো আমাদের মাসলস রয়েছে, এগুলো যতক্ষণ এই যে এগুলোর ডেভেলপমেন্ট, অর্থাৎ সূক্ষ্ম কাজের জন্য যেসব মাসলের প্রয়োজন বা আমাদের বা পেশির প্রয়োজন, সেগুলো যতক্ষণ না ডেভেলপড হচ্ছে না, আমরা কিন্তু সেই সব সূক্ষ্ম কাজগুলো করতে পারবো না। তো এই মোটর ডেভেলপমেন্টটা দুই দিক থেকে হচ্ছে, একটা বৃহৎ চলন বিকাশ এবং একটা সূক্ষ্ম চলন বিকাশ। যেখানে বড় পেশি যুক্ত রয়েছে, সেটা বৃহৎ চলন বিকাশের মধ্যে চলে আসবে। আর যেসব কাজের ক্ষেত্রে আমাদের সূক্ষ্ম পেশির কাজ রয়েছে, সেগুলো আমাদের সূক্ষ্ম চলন বিকাশ হবে। এবং আমাদের যে শারীরিক ডেভেলপমেন্টটা, এটা কিন্তু গ্রস থেকে
ফাইনের দিকে যায়। অর্থাৎ প্রথমে আমাদের কি হয়, আমাদের শরীরের একটা বড় অংশের যে পেশি সেগুলো আগে ডেভেলপ হয় এবং ধীরে 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 সেটা কিন্তু আমাদের সূক্ষ্ম পেশির দিকে এগিয়ে যায়। একটা শিশু আমরা যদি লক্ষ্য করি, একটা শিশু কিন্তু প্রথমেই কিন্তু সে কলম ধরতে পারবে না। কিন্তু যদি আমি এটাকে হাত বলি, একটা ছবির মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি, তো কি হয়, তার যে শরীরের যে বড় অংশ, অর্থাৎ সে হাত নাড়াতে শিখবে বা কেন্দ্রের সঙ্গে যেগুলো অ্যাটাচ সেগুলোর আগে ডেভেলপ করবে, বড় অংশে ডেভেলপ করবে এবং শেষে সে তার এই পার্টগুলো তার ডেভেলপ হবে। কিন্তু এমন নয় যে প্রথমে এটা ডেভেলপ হয়ে গেল তারপরে এগুলো ডেভেলপ হচ্ছে, আগে কিন্তু বৃহৎ পেশি ডেভেলপমেন্ট ঘটবে, তারপরে সূক্ষ্ম পেশি ডেভেলপমেন্ট ঘটবে। অর্থাৎ শারীরিক বিকাশটা কিন্তু গ্রস মোটর থেকে ফাইন মোটরের দিকে হয়। অর্থাৎ প্রথমে বৃহৎ চলন বিকাশ গুলো ঘটে যাবে, বড় পেশির ডেভেলপমেন্ট ঘটবে, তারপরে ধীরে ধীরে সূক্ষ্মর দিকে এগিয়ে যাবে। তো আমাদের যে বিকাশ হতে থেকে বিশেষ করে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা প্রথমে বৃহৎ পেশি থেকে সূক্ষ্ম পেশির দিকে যায়, অর্থাৎ গ্রস থেকে ফাইন মোটরের দিকে। নেক্সট যে ডোমেইনটা সেটা আমরা দেখব জ্ঞানমূলক বিকাশ, যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলছি। তাহলে এটাও একটা অ্যাবিলিটি। অর্থাৎ এই কগনিটিভ ডেভেলপমেন্টের ফলে বাচ্চা আর জ্ঞানমূলক দিক বিকাশ ঘটবে। সে ভালোভাবে সে ভাষা শিক্ষার ক্ষেত্রে বলুন বা যুক্তি, চিন্তা, কল্পনা, এইগুলো সে ভালো করে করতে পারবে আর কি। এবং এর সঙ্গে একটা বিষয় যুক্ত রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্রেন কিন্তু খেয়াল রাখবেন এটা, যে দুটো হেমিস্ফিয়ারে বিভক্ত। আমাদের যদি ব্রেনটাকে দেখি তাহলে এরকম কিন্তু দেখতে, একটা হচ্ছে আমাদের লেফট হেমিস্ফিয়ার, একটা এবং হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। তো লেফট হেমিস্ফিয়ার যেটা, সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং এর জন্য, মানে ওই দিকটা আমাদের লজিক্যাল ব্যাপারগুলোকে কন্ট্রোল করে, বিশেষ করে সায়েন্স, ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, এইসব জিনিসগুলো। আর রাইট যেটা হেমিস্ফিয়ার, সেটা আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং এর ক্ষেত্রে, অর্থাৎ ড্রয়িং, মিউজিক, ডান্স, এগুলো নিয়ন্ত্রণ করে। নেক্সট যে ডোমেইনটা সেটা হচ্ছে সামাজিক বিকাশ, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। এটাও একটা অ্যাবিলিটি এবং এই অ্যাবিলিটির মাধ্যমে একটা শিশু সমাজে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিতে শেখে। সমাজের যে নিয়ম নীতি, তার সমাজের যে কালচার, নিয়ম কানুন, রীতিনীতি, এইগুলোর সঙ্গে নিজেকে সে খাপ খাইয়ে নেয়। সমাজের সঙ্গে সে নিজে ইন্টারাক্ট করতে শুরু করে আর কি। তো যদি এই ডেভেলপমেন্ট বা এই যে অ্যাবিলিটি সে যদি গেইন করতে না পারে বা তার মধ্যে যদি কোনো খামতি আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার নিজেকে সমাজের সঙ্গে অ্যাটাচ করতে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এবং এই সামাজিক বিকাশের সঙ্গে যুক্ত হচ্ছে নৈতিক বিকাশটা। সামাজিক বিকাশ যেমন হবে, একটা শিশুর মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ ঠিক তেমন হবে। অর্থাৎ নৈতিক বিকাশ হচ্ছে ঠিক ভুল এগুলো বিচার করার যে ক্ষমতা, সেগুলো। তো সামাজিক বিকাশের সঙ্গে কোথাও নৈতিক বিকাশটা কিন্তু জড়িত রয়েছে। এবং এই অ্যাবিলিটির মাধ্যমে কি হয়, সামাজিক বিকাশের ফলে বাচ্চা কিন্তু সমাজের রীতিনীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে, নিজেকে অভ্যস্ত করছে এবং সে সমাজের সঙ্গে ইন্টারাকশন করছে আর কি। নেক্সট হচ্ছে প্রাক্ষোভিক বিকাশ, যেটাকে আমরা ইমোশনাল ডেভেলপমেন্ট বলছি। অর্থাৎ এখানে বাচ্চা এই অ্যাবিলিটির মাধ্যমে বাচ্চা কিন্তু কি করবে, এখানে বাচ্চা তার যে রাগ, ভয়, দুঃখ, ঘৃণা বা অন্যান্য যেসব প্রক্ষোভ গুলো রয়েছে বা আবেগ বলতে পারি আমরা একরকম, সেগুলোকে কিন্তু সে আরো ভালো কন্ট্রোল করতে পারবে, সেগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। তো এই ইমোশন সম্পর্কে একটা কথা রয়েছে যে ইমোশনস কালার্স আওয়ার লাইফ, যেটা রেথাস বলেছে আর কি, যে প্রক্ষোভ বা ইমোশন আমাদের জীবনকে রঙিন করে তোলে আর কি। মানে ইমোশন হচ্ছে এমন একটা জিনিস আর কি, যদি আমাদের মানুষের মধ্যে এগুলো না থাকতো না, যে রাগ, দুঃখ, ভালোবাসা, ঘৃণা, এগুলো যদি না থাকতো তো মানুষ একরকম মেশিন হয়ে যেত, একটা রোবটের মতো কাজ করতো মানুষ, আমাদের মধ্যে কোনো ফিলিংস থাকতো না। তো ইমোশন কি করে, ইমোশন একটা মানুষকে রঙিন করে তোলে, মানুষের জীবনকে। তো এটা হচ্ছে প্রাক্ষবিক বিকাশ, অর্থাৎ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট। এবং এর ফলে একটা শিশু তার আনন্দ, দুঃখ, স্নেহ, ভালোবাসা, রাগ, ঘৃণা, বিতৃষ্ণা, এগুলো এর মধ্যে জড়িত রয়েছে। এবং এইগুলো সবই কিন্তু, এই যে যতগুলো ডোমেইন বললাম, এগুলো সবই একরকম অ্যাবিলিটি বলতে পারি। কারণ আমি প্রথমেই বলেছি ডেভেলপমেন্টটা হচ্ছে একটা অ্যাবিলিটি, যেখানে কোনো কিছু করার সে ক্ষমতা অর্জন করবে। তো এই প্রাক্ষবিক বলুন বা সামাজিক বা সোশ্যাল বলুন বা কগনিটিভ ডেভেলপমেন্ট বলুন বা শারীরিক ডেভেলপমেন্ট বলুন, প্রত্যেকটা ডোমেইনের কিন্তু একটা শিশুর অ্যাবিলিটি গেইন করে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে বৃদ্ধি। তো বৃদ্ধিটা কি? বৃদ্ধি হচ্ছে বিকাশের মধ্যে একটা ছোট্ট একটা অংশ বলতে পারি। তাহলে বিকাশটা হচ্ছে বৃহৎ ক্ষেত্রে এবং বিকাশের একটা অংশ হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ বিকাশ হলে কিন্তু বৃদ্ধি হয়েছে, এটা মাস্ট। কিন্তু বৃদ্ধি হলেই যে বিকাশ হবে এমন কোনো মানে নেই।
বিষয়টা হচ্ছে এরকম যে যদি একটা বাচ্চা হয়তো হাঁটতে পারছে, তাহলে জানতে হবে যে তার অবশ্যই হাঁটতে পারছে মানে সে শারীরিকভাবে তার ডেভেলপড হয়েছে, এবং ডেভেলপড হয়েছে মানে কি তার নিশ্চয়ই তার যে হাঁটার জন্য যে পায়ের যে মাংসপেশি বলুন বা পায়ের বলুন সেটা যথেষ্ট তার আকার আয়তন বা তার যে মাসেলস গুলো রয়েছে সেগুলো গ্রো করেছে। কারণ সেগুলো যদি গ্রো না করে তাহলে সে বাচ্চা দাঁড়াতেই পারবে না। হ্যাঁ, তাহলে বিকাশ যেখানে যুক্ত আছে সেখানে কিন্তু বৃদ্ধি যুক্ত রয়েছে। বাট বৃদ্ধি না বৃদ্ধি আছে মানে যে সেখানে বিকাশ রয়েছে এমনটা নয় কিন্তু। অর্থাৎ বিকাশ হলে কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু বৃদ্ধি হলে বিকাশ হতেও পারে না হতেও পারে, এরকম একটা ব্যাপার। তাহলে বৃদ্ধিটা হচ্ছে বিকাশের একটা অংশ। তো বিকাশ বৃদ্ধিটা কি, বৃদ্ধিটা আমরা জানবো কি। তো বৃদ্ধি হচ্ছে শরীরের আমাদের দেহের আকার আয়তন ওজন এগুলোর বেড়ে যাওয়াকে আমরা কিন্তু বৃদ্ধি বলি। অর্থাৎ বৃদ্ধি বলতে বোঝায় দেহের আকার আয়তনে বেড়ে যাওয়া। বৃদ্ধি শুধুমাত্র দেহের গঠনগত পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ এটা শুধুমাত্র আমাদের গঠনগত এবং স্ট্রাকচারাল আর কি যেটাকে আমরা বলছি, এবং পরিমাণগত পরিবর্তনকে আমরা বলবো। এটার মধ্যে কিন্তু কোনো অ্যাবিলিটি যুক্ত নেই, এবং এটিও একটা অগ্রগতিমূলক, অর্থাৎ এটিও কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ প্রোগ্রেসিভ এটা। কারণ একটা আমাদের শরীরের কোনো একটা অঙ্গের বৃদ্ধির পর সেটা তো এমন নয় যে সেটা আবার হয়তো রিভার্স করে যাবে, সেটা আবার ছোট হয়ে যাবে, এমন তো হয় না। যদি কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্টাল কোনো হতে পারে, সেটা আলাদা বিষয়, কোনো অ্যাক্সিডেন্টাল কোনো হয়তো শারীরিক ব্যাধি, সেই কারণে হয়তো এগুলো হতে পারে। বাট আমরা যদি নর্মাল ভাবে দেখি বিষয়গুলোকে, তাহলে কিন্তু কোনো একটা অংশের বৃদ্ধির পর সেই বৃদ্ধি হঠাৎ করে উল্টো দিকে অর্থাৎ রিভার্স কিন্তু করে না। এমন না যে বৃদ্ধি হয়েছে আবার বৃদ্ধি আবার কমে গেল, এটা সবসময় সামনের দিকে এগোতে থাকবে। সে বার্ধক্যজনিত কারণ হতে পারে বা কোনো শারীরিক ইলনেস হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেগুলো অন্য বিষয়। আমরা সেভাবে জিনিসটাকে আমরা দেখবো না, আমরা স্বাভাবিকভাবে ব্যাপারটাকে দেখবো। তো বৃদ্ধিটা হবে অগ্রগতিমূলক, অর্থাৎ এটাও কিন্তু প্রোগ্রেসিভ, সামনের দিকে অর্থাৎ বাড়তে থাকবে আর কি ধীরে ধীরে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে বৃদ্ধিটা, এই যে ধীরে ধীরে যে বেড়ে যাচ্ছে, কিন্তু এটা একদম একদম আমৃত্যু কিন্তু চলে না। ঠিক আছে, এটা একটা সময়ে কিন্তু থেমে যায়, অর্থাৎ এটা কোন একটা পার্টিকুলার টাইমে এসে কিন্তু স্টপ হয়ে যাবে। অর্থাৎ কিন্তু বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধারাবাহিক, অর্থাৎ যে এর যে কন্টিনিউইটি যেটাকে বলছি, অর্থাৎ গ্রোথের যে কন্টিনিউইটি বা ধারাবাহিকতা, এটা একদম যে আমৃত্যু চলে এমন নয়। এটা একটা টাইম একটা স্টেজে এসে বন্ধ হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট সময়ে এসে এটা থেমে যাবে। এবং সেই সময়টা হচ্ছে ম্যাচিউরিটি, অর্থাৎ পরিণমনের পর কিন্তু আর বৃদ্ধি হয় না, পরিণমনের পর বৃদ্ধি স্টপ হয়ে যায়। তো এই ম্যাচুরিটি পর্যন্ত অর্থাৎ পরিণমন পর্যন্ত এই বৃদ্ধিটা একটা অগ্রগতিমূলক পরিবর্তন, ওই স্টেজ পর্যন্ত। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বৃদ্ধি হচ্ছে একটা অগ্রগতিমূলক ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কি এটা সামনের দিকে এগিয়ে যাবে এবং এটা কন্টিনিউ চলতে থাকবে, এটাও কিন্তু স্টপ হয় না। এটাও কিন্তু এর যে হার, হ্যাঁ কখনো হয়তো এর মানে যে রেট সেটা কখনো অনেক তীব্র আকার ধারণ করতে পারে, আবার কখনো এর রেটটা হয়তো স্লো হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি দেখি একটা শিশুর জীবনকালকে, চাইল্ডহুডে আর কি, মানে বিশেষ করে আর্লি চাইল্ডহুডে বাচ্চা ভীষণ ভাবে কিন্তু গ্রো করে আর কি, তার প্রচন্ড বড় হতে থাকে। এবং আর্লি চাইল্ডহুডের পর অর্থাৎ ল্যাটার চাইল্ডহুড যেটা 6 থেকে 12, সেখানে কোথাও একটু জায়গাটাতেও কি হয়ে যায়, রেটটা হয়তো হারটা একটু কমে যায়। এবং আবার যখন তার এটা পার হয়ে যায় আর কি ল্যাটার চাইল্ডহুড স্টেজটা, এবং সে টিনেজ পর্যন্ত আর কি একদম এটা আবার তীব্র আকার ধারণ করে এবং ধীরে 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 এটা কমতে থাকে। অর্থাৎ ম্যাচুরিটি পর্যন্ত এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া বা একটা কন্টিনিউ প্রসেস, এবং ম্যাচুরিটির পর কিন্তু বৃদ্ধি স্টপ হয়ে যায় বা থেমে যায়। তো এই বৃদ্ধি ক্ষেত্রে পয়েন্টগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে বৃদ্ধি হলো বিকাশের একটি ছোট্ট অংশ, ও ডেভেলপমেন্টের এটা একটা পার্ট। বৃদ্ধি শুধুমাত্র শারীরিক পরিবর্তনের সঙ্গে যুক্ত, আদার দেন অন্য কিছুর সঙ্গে কিন্তু এই বৃদ্ধিটা যুক্ত নেই, শুধু এটা ফিজিক্যালের সঙ্গে এটা যুক্ত রয়েছে। নেক্সট যেটা বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ কোয়ান্টিটিভ চেঞ্জ, অর্থাৎ এটাকে আমরা মেজার করতে পারবো, একে স্কেল দিয়ে বলুন বা ওজনের মাধ্যমে বলুন, পরিমাপ করা যাবে আর কি আলটিমেট। কিন্তু বিকাশের কি ক্ষেত্রে কি, বিকাশের ক্ষেত্রে আমরা কিন্তু বিকাশের সব অংশকে কিন্তু মাপতে পারি না। বিকাশের হয়তো
প্রত্যেকটা ক্ষেত্রকে কিন্তু মাপা সম্ভব হয় না, বিকাশের প্রত্যেকটা অংশকে মাপা সম্ভব হয় না, বা মাপা গেলেও সেটা ভীষণ কঠিন একটা প্রসেস। তো আমরা বিকাশকে কি করতে পারি, বিকাশকে সাধারণত অ্যাসেসমেন্ট বা আমরা মূল্যায়ন করে বিচার করতে পারি যে কার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা ওজন বা স্কিলের মাধ্যমে তো আর মাপতে পারবো না। তো এটা এই বিকাশকে মাপার জন্য যে কার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, তো এর জন্য আমরা অ্যাসেসমেন্ট বলুন বা মূল্যায়ন বলুন, এইগুলোর মাধ্যমে কিন্তু বিকাশকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। বাট মেজার করা স্কেলের মাধ্যমে বা ওজনের মাধ্যমে কিন্তু একরকম কিন্তু অসম্ভব। তো এই ছিল আজকের ভিডিও আর কি। আমি আজকে এতটা পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি এর পরবর্তী যে অংশগুলো রয়েছে, অর্থাৎ বৃদ্ধি বিকাশের যে পার্থক্য সেগুলো, পরিণমন, হ্যাঁ, এবং একটা বাচ্চার বা একটা শিশুর যে জীবনকালকে যে আমরা যতগুলি স্তরে ভাগ করছি, সেই প্রত্যেকটা স্তরের কি কি সে অ্যাবিলিটি গুলোকে গেইন করে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। একটা ভিডিওতে সবকিছু বলে দিলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তো এটাকে আমরা দুটো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আপনারা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমরা টেট বা টেট রিলেটেড যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ।